সবাই কি লেকচার শিট দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, আমরা গত ক্লাসে দুই সেকশনের মধ্যে একটা ক্লাস হয়েছে, একটা হয় নাই। তো আমরা শুরু থেকে একটু রিভিউ করে নিই। হ্যাঁ, একটু রিভিউ করে নিয়ে আমরা নতুন কন্টেন্টের দিকে যাব। প্রথমত হচ্ছে ডট অ্যান্ড ক্রস প্রোডাক্ট। আমাদের লেকচার 15 সেকশন হচ্ছে ডট অ্যান্ড ক্রস প্রোডাক্ট, এবং এই ডট প্রোডাক্ট থেকে প্রশ্ন পরীক্ষায় থাকে। ক্রস প্রোডাক্টটা মূলত এর পরের যে লেকচার শিট আছে 17-18, সেখানে গিয়ে মূলত ক্রস প্রোডাক্টটা কাজে লাগবে আমাদের বেশি। তো ডট অ্যান্ড ক্রস প্রোডাক্ট এটা কার জন্য? ভেক্টরের জন্য। তাহলে আমাদেরকে জানতে হবে ভেক্টর কাকে বলে। ভেক্টর হচ্ছে এ ভেক্টর ইজ এ কোয়ান্টিটি হ্যাভিং বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। ভেক্টর একটা রাশি, কোয়ান্টিটি মানে হচ্ছে একটা রাশি, যে রাশির মান এবং দিক দুটোই আছে, বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। তো কোন একটা রাশি যার মান এবং দিক দুইটাই আছে, এমন রাশিকে বলা হয় ভেক্টর রাশি। যেমন এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে ভেলোসিটি, ফোর্স, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অ্যাক্সেলারেশন। তাহলে আমরা এখানে পড়বো হচ্ছে কোয়ান্টিটি দুই ধরনের, যার একটা নাম হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, একটা নাম হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, অর্থাৎ ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। ভেক্টর রাশির মান এবং দিক দুইটাই আছে, স্কেলার রাশির শুধু মান আছে, কোনো দিক নেই। তাহলে আমাদের প্রশ্ন হয় যে ভেক্টর এবং স্কেলার বলতে কি বুঝো, এটা একটা কোশ্চেন হতে পারে। এরপর ডট অ্যান্ড ক্রস প্রোডাক্ট বলতে কি বুঝো, এটা একটা প্রশ্ন হতে পারে। তারপর হচ্ছে ইউনিট ভেক্টরের ডেফিনেশন দেওয়া আছে। মূলত এখানে 5টা ডেফিনেশন আছে এই শীটের মধ্যে। তো প্রথমত, a vector is a quantity having both magnitude and direction such as velocity, force, displacement and acceleration. এরপর এখানে মোটা অক্ষরে যেটা লিখে দেওয়া আছে এগুলো প্রয়োজন নাই, এটা জাস্ট বোঝানো হয়েছে এইভাবে যে, যেমন এখানে ফিগারটা দিকে, ফিগার 1, ও থেকে পি পর্যন্ত আমরা একটা ডিরেকশন দিয়েছি। ডিরেকশন একটা দিক অ্যাকচুয়ালি। তো ও থেকে পি, ও হচ্ছে ইনিশিয়াল পজিশন, আর পি হচ্ছে টার্মিনাল পজিশন, বা তাকে টার্মিনালস বলা হয়, টার্মিনাস, টার্মিনাল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট। তো স্টার্টিং হচ্ছে ও আর এন্ডিং হচ্ছে পি। এতে ও থেকে পি, এই যে অবস্থানটা, এটাকে আমরা ভেক্টর বলেছি। কারণ ও থেকে পি পরিমাণ যেই ডিস্টেন্সটা, এটা একটা নিশ্চয় একটা ভ্যালু আছে। সাপোজ হতে পারে 5 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার, একটা ডিস্টেন্স আছে এখানে। এবং ডিস্টেন্সটা তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে এটা কোনো একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে। সুতরাং মান হচ্ছে 20 সেন্টিমিটার এবং নির্দিষ্ট দিক হচ্ছে পি বরাবর। এই জন্য এটা এই একটা রাশি, এই রাশির নাম হচ্ছে ভেক্টর রাশি। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট, ভেক্টর আর জেনারেলি ডিনোটেড বাই 4টা নোটেশন দিয়ে এখানে দেখানো হয়েছে, যার মধ্যে প্রথম 2টা নোটেশন খুব বেশি ব্যবহার করব আমরা। ভেক্টর এ হচ্ছে একটা ক্যাপিটাল লেটার। ভেক্টরকে নর্মালি আমরা ক্যাপিটাল অক্ষর দিয়ে ডিনোট করে থাকি। তো এর মাথার উপরে তীর চিহ্ন হতে পারে, বার চিহ্ন হতে পারে। এরপরে হচ্ছে মোটা এ বা বোল্ড এ, আবার এর নিচে একটা টান হতে পারে। তো প্রথম 2টা নোটেশন দিয়ে আমরা মূলত ভেক্টর নোটেশন মনে রাখবো। তাহলে ভেক্টর ইজ এ কোয়ান্টিটি হ্যাভিং বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন সাচ অ্যাজ ডিসপ্লেসমেন্ট, ফোর্স, অ্যাক্সেলারেশন, ভেলোসিটি, এগুলোকে ভেক্টরের এক্সাম্পল হিসেবে বলা হয়। ভেক্টরকে নরমালি রিপ্রেজেন্ট করা হয় এ বার চিহ্ন বা এ তীর চিহ্ন দিয়ে। নেক্সট, স্কেলার। এ স্কেলার ইজ এ কোয়ান্টিটি হ্যাভিং ম্যাগনিটিউড বাট নো ডিরেকশন। স্কেলার একটা রাশি যার শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই। হ্যাভিং ম্যাগনিটিউড বাট নো ডিরেকশন। জেনারেলি স্কেলারস আর ডিনোটেড বাই সিম্পল লেটারগুলো দিয়ে, এ বি সি ডি এক্স ওয়াই জেড বা ক্যাপিটাল এ বি সি, যে কোনোটা দিতে পারি আমরা। স্কেলারের ক্ষেত্রে নোটেশন নিয়ে কোনো প্রকার প্রবলেম নেই। ভেক্টরের ক্ষেত্রে নোটেশন গুলো হতে হবে ক্যাপিটাল লেটার, এবং তার উপরে ভেক্টরের চিহ্ন থাকতে হবে, সেটা হতে পারে তীর চিহ্ন, হতে পারে বার চিহ্ন। এই ফার্স্ট পেজে এই দুইটাই ডেফিনেশন আমাদের দরকার। এরপরে যে ভেক্টর অ্যালজেব্রা, এগুলো প্রয়োজন নাই। এখানে লজ অফ ভেক্টর অ্যালজেব্রা, এগুলোও প্রয়োজন নাই। কম্পোনেন্ট অফ এ ভেক্টর, এটাও আমাদের প্রয়োজন নাই। কম্পোনেন্ট অফ ভেক্টরের মধ্যে এখানে ম্যাগনিটিউড ডিসকাস করা আছে, এটা পরের পেজে গিয়েও আমরা পাবো। কম্পোনেন্টটা কি সেটা জাস্ট শর্ট একটু বলি আমরা। আমরা শুরুতেই বলেছি ভেক্টর একটা দিক রাশি, যার একটা ডিরেকশন দেওয়া আছে। তো ভেক্টরের দিক হচ্ছে 3 ধরনের দিক আছে এখানে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। 3 ডাইমেনশনাল স্পেস হওয়ার কারণে এটার দিক হচ্ছে 3টা। তো বলা হচ্ছে
এ একটা ভেক্টর, একে তখনই ভেক্টর বলবো যদি এর মধ্যে এই ধরনের নোটেশন থাকে। সেটা কি? a1i প্লাস a2j প্লাস a3k। এখানে i j k এগুলো ফিক্সড, কিন্তু a1 a2 a3 এগুলো চেঞ্জেবল হতে পারে। a1 এর পরিবর্তে 1 হতে পারে, 2 হতে পারে, x হতে পারে, y হতে পারে, যে কোনো মান বসতে পারে, যে কোনো ভেরিয়েবল বসতে পারে সেখানে। কিন্তু আমরা মনে রাখবো ভেক্টরের মধ্যে i j k এই তিনটাই থাকতে হবে। যদি কোনো কারণে তিনটার পরিবর্তে শুধু একটা থাকে তাহলেও ভেক্টর হবে। সেক্ষেত্রে বাকি দুটাকে আমরা জিরো হিসেবে কনসিডার করব। তাহলে ভেক্টর হতে গেলে i j k তিনটা নোটেশনের মধ্যে মিনিমাম একটা থাকতে হবে এবং ম্যাক্সিমাম তিনটাও থাকতে পারে। এটাকে এই i j k এগুলোকে বলা হচ্ছে কম্পোনেন্টস অফ এ ভেক্টর। তো এই ডেফিনেশন আমাদের প্রয়োজন নেই। এরপরে খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন, ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরটা হচ্ছে কি? এ ভেক্টর হুজ লেন্থ অর ম্যাগনিটিউড ইজ ইউনিটি। ইউনিটি মানে ওয়ান, এটা আমরা ম্যাট্রিক্সে পড়েছি। তো বলা হচ্ছে কোনো একটা ভেক্টর যার মান লেন্থ অর ম্যাগনিটিউড, লেন্থ বা ম্যাগনিটিউড দুটাই সেম, যার অর্থ হচ্ছে মান, যার মান ওয়ান, এই ভেক্টরকে আমরা বলবো হচ্ছে ইউনিট ভেক্টর। ইফ এ ইজ এ ভেক্টর উইথ ম্যাগনিটিউড অর্থাৎ ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল জিরো, দেন এ বাই ডিটারমিনেন্ট অফ এ ইজ কল্ড এ ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ এ। সহজ কথায় কোন একটা ভেক্টরের ইউনিট ভেক্টর বলতে আমরা যেটা বুঝি সেটা হলো ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করা। মানটা কি? মান বের করার ফর্মুলা হচ্ছে এই যে এইটা, এখান থেকে এই যে এই লাইনটা আমরা একটু খেয়াল করি। মানটা হচ্ছে রিপ্রেজেন্ট করা হয় মডুলাস বা ডিটারমিনেন্ট সাইন দিয়ে, আর রাইট সাইডটা হবে রুট ওভার হবে i j k এর যে কফিসিয়েন্ট, সে কফিসিয়েন্টের স্কোয়ারের যোগফল হবে। যেমন এখানে i এর কফিসিয়েন্ট হচ্ছে a1, সো a1 স্কয়ার, j হচ্ছে a2, সো a2 স্কয়ার, k হচ্ছে a3, সো a3 স্কয়ার। তাহলে এই যে i j k এই তিনটার ইন্ডিভিজুয়াল স্কয়ারের যোগ করে রুট ওভার দিয়ে যা পাবো সেটি হচ্ছে ম্যাগনিটিউড অফ a, এবং এটাকে আমরা যে নিচে এখানে চেয়েছি। তাহলে কোনো একটা ভেক্টরের ম্যাগনিটিউড বের করার ফর্মুলা হচ্ছে এটা, এবং ওই ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করলে যা পাবো তার নাম হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। এরপরে নাল ভেক্টর। নাল ভেক্টরটা আমাদের দরকার নাই, বাট জানার জন্য যে কোনো একটা ভেক্টরের মান যদি জিরো হয় তাকে বলা হয় নাল ভেক্টর বা জিরো ভেক্টর। এই যে ম্যাগনিটিউডটা কি এখানে এক্সপ্লেন করে দিয়েছি আমরা। ইফ এই যে ভেক্টর equal xi plus yj plus zk, then magnitude of the root over x square plus y square plus z square, অর্থাৎ i j k এই তিনটারই কোএফিসিয়েন্ট স্কয়ার করে রুট ওভার দিয়ে যা পাবো সেটা হচ্ছে ম্যাগনিটিউড। যেমন এখানে বি একটা ভেক্টর নিয়েছি, সবাই স্ক্রিনটা ভালো মতো দেখতে পাচ্ছেন তো? জি স্যার, দেখা যাচ্ছে। বা যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো আপনারা বলতে পারেন। একেবারে ইনিশিয়াল ক্লাস, প্রথম দুইটা ক্লাস খুবই স্লো মোশনে পড়ানো হয়, যার জন্য আমি প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে দেখাচ্ছি। এইগুলো জানলে কিন্তু আপনারা পরবর্তী লেকচারগুলো খুব ইজিলি বুঝতে পারবেন। সো একটু মনোযোগ দিয়ে শুনেন ভালো মতো। যাদের ক্ষেত্রে রিপিট হচ্ছে এটাও ফ্যাক্ট না, রিপিট হলে আপনার জন্য আরো ভালো হচ্ছে। সো বিষয়টা ভালো মতো একটু জেনে নেন, তাহলে আগামী ফ্রাইডের যে ক্লাসটা আমরা পাবো সেখানে গিয়ে আরো ইফেক্টিভলি সেগুলো পড়তে পারবো। আচ্ছা, ইফ বি ইকুয়াল টোয়াইস আই প্লাস থ্রি জে প্লাস নাইন কে, তাহলে তার ম্যাগনিটিউড হচ্ছে কি? আই এর কফিসিয়েন্ট টু, সুতরাং টু স্কোয়ার, জে এর কফিসিয়েন্ট থ্রি, সো থ্রি স্কোয়ার, কে এর কফিসিয়েন্ট নাইন, সো নাইন স্কোয়ার। তো টু স্কোয়ার, থ্রি স্কোয়ার, নাইন স্কোয়ার করে পেয়েছি আমরা রুট ওভার 94। এটাই হচ্ছে ম্যাগনিটিউড অফ বি। একইভাবে সি যদি এমন হয় তাহলে সি এর ম্যাগনিটিউড কি? আই এর কফিসিয়েন্ট মাইনাস ওয়ান স্কোয়ার, জে এর কফিসিয়েন্ট মাইনাস টু স্কোয়ার, কে এর কফিসিয়েন্ট ফাইভ স্কোয়ার, সো তার রেজাল্ট পেয়েছি কি রুট ওভার 30। তো এই ছিল ভেক্টর কাকে বলে, স্কেলার কাকে বলে এবং ভেক্টরের ম্যাগনিটিউড বের করার প্রসেস। এরপরে হচ্ছে ডট প্রোডাক্ট অফ এ ভেক্টর। যেমন এই অংশটুকু পুরোটাকে আমরা ডট প্রোডাক্ট বলি, একটু বোঝার সুবিধাতে আমরা একটু খেয়াল করি। The dot or scalar product of two vectors a and b is defined as the product of the magnitude of a and b and the cosine of the angle theta between them. এখানে দুটো লাইনের মধ্যে বেশ কিছু কথা বলা আছে। কথাটা হচ্ছে এমন, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এর মধ্যেকার ডট গুণফলকে একটা ডট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়,
দেখেন এ এবং বি এর মাঝখানে আমরা একটা ডট দিয়ে রেখেছি, তার মানে হচ্ছে ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট ইকুয়াল ফর্মুলা হচ্ছে কি এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান এবং কস থিটার গুণফল। এটাই বলেছে, এই যে প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিটিউড অফ এ অ্যান্ড বি, এর ম্যাগনিটিউড, বি ভেক্টরের ম্যাগনিটিউড এবং কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল থিটা, কোসাইন মানে কি কস থিটা, অ্যাকচুয়ালি কস থিটা, এই তিনটা কোয়ান্টিটি মাল্টিপ্লাই করে প্রোডাক্ট করে যা পেয়েছি তাকেই বলেছি ডট প্রোডাক্ট। তাহলে আমরা বলেছি কি ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট অফ বি অ্যান্ড কস থিটা। তো একটু খেয়াল করে দেখবো ডিটারমিনেন্ট অফ এ, এ কিন্তু ভেক্টর কিন্তু তার ডিটারমিনেন্ট করে আমরা পেয়েছি স্কেলার। যে আগের প্রশ্নটাতে দেখি বি হচ্ছে একটা ভেক্টর, কিন্তু বি ভেক্টরের ম্যাগনিটিউড বের করে আমরা পেয়েছি কিন্তু 94। এটা জাস্ট একটা স্কেলার, একটা নাম্বার। যে নাম্বারের সাথে আইজে কে কোনোটাই নেই সেটাকে স্কেলার বলা হবে, আর যার সাথে আইজে কে মিনিমাম একটা কোয়ান্টিটি আছে তাকে বলবো আমরা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এই যে ভেক্টরের ডিটারমিনেন্ট অফ এ আর সিম্পল এ দুইটা কিন্তু একই কথা। আমরা আগেই বলেছি স্কেলারকে আমি ক্যাপিটাল স্মল যে কোনো লেটার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা বলবো কোনো একটা ভেক্টরের মান বের করে যা পাবো সেটাকে এভাবেও লেখা যায়, আবার সিম্পল এ দিয়েও লেখা যায়, একইভাবে সিম্পল বি এবং তার সাথে কস থিটা। তাহলে ফাইনালি আমরা পড়বো এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা। খুব সুন্দর করে মুখস্থ করবেন এই লাইনটা, এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা। তো এখান থেকে যদি আমি থিটাকে সেপারেট করি বা কস থিটাকে সেপারেট করি তাহলে বলতে পারি কি এ ডট বি বাই এ বি, যেখানে স্মল এ যেটা আমরা লিখেছি সেই এটা হচ্ছে স্মল এ যেটা সেটা হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড, স্মল বিটা হচ্ছে বি ভেক্টরের ম্যাগনিটিউড, এবং ম্যাগনিটিউড বের করার ফর্মুলাটা কি সেটা আমরা কিছুক্ষণ আগেই দেখেছি। তাহলে কস থিটা হচ্ছে এইটা ফর্মুলা। এখন যদি আমরা এখান থেকে থিটা বের করি তাহলে কি পাবো, কজ ইনভার্স এ ডট বি বাই এ বি পাবো। দেখেন তো এই ডট প্রোডাক্টের ডেফিনেশনটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা কারো? এটা ডেফিনেশন এবং একই সাথে এটা ফর্মুলা, এই ফর্মুলা প্রশ্ন পরীক্ষায় থাকে। ঠিক আছে, স্যার এটা তাও হ্যাঁ cos theta equal স্যার ওই যে নিচের এবিটা একটু বলবেন স্যার। নিচের স্মল এ হচ্ছে এ ভেক্টরের মান, স্মল বি হচ্ছে বি ভেক্টরের মান, আর এ ডট বি হচ্ছে এ এবং বি ভেক্টরের ডট প্রোডাক্ট। এগুলো আমরা বের করবো, একটু পরে বের করে দেখাবো। এটা জাস্ট ফর্মুলাটা একটু মনে রাখেন যে এইভাবে আমরা এ ডট বি কে লিখতে পারি বা কস থিটাকে লিখতে পারি, এতটুকু মনে রাখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে এ ডট বি, এইটা বের করার কৌশলটা কি সেটা আমরা একটু খেয়াল করব। আচ্ছা, এটা প্রয়োজন নেই আমাদের আপাতত, এটাও আমরা আজকে দেখছি না, এটা পরবর্তী ক্লাসে দেখব। এই প্রপার্টিজ এগুলো আমরা এই মুহূর্তে দেখছি না, ক্রস প্রোডাক্টও দেখছি না। আমাদের যেটা প্রয়োজন সেই জায়গায় আমরা চলে যাই। এই যে রুলস, এটা দরকার আমাদের। তাহলে আমরা হচ্ছে ডট প্রোডাক্টের ডেফিনেশন পড়ে সরাসরি রুলসে চলে আসলাম, তারপরে আমরা ক্রস প্রোডাক্ট পরে দেখব। রুলস হচ্ছে কি একটু খেয়াল করে দেখি। এখানকার 1 নম্বরের এই বামেরটা হচ্ছে ডট, ডানেরটা হচ্ছে ক্রস, 2 নম্বরের বামেরটা ডট, ডানেরটা ক্রস, এবং 3 নম্বরটা অ্যাকচুয়ালি 2 এর এই ডানের ক্রস আর এই ক্রস একই টাইপের, জাস্ট একটা ডিরেকশন পজিটিভ নেগেটিভের পার্থক্য। তো আমরা ডটটা খেয়াল করি, ডট হচ্ছে কি সমজাতীয় যদি ডট প্রোডাক্ট করি তার মান হচ্ছে 1। সমজাতীয় বলতে কি আই এর সাথে আই ডট, জে এর সাথে জে ডট, কে এর সাথে কে ডট ইকুয়াল 1। কিন্তু যদি এই গুণফলটা বিপরীত জাতীয়র সাথে হয়, আই এর সাথে জে, জে এর সাথে কে, কে এর সাথে আই, যদি সবকিছু ইন্টারচেঞ্জ করে মাল্টিপ্লাই হয় তার রেজাল্ট হচ্ছে 0। এটা মুখস্থ রাখবেন। আই ডট আই, জে ডট জে, কে ডট কে হচ্ছে 1, আই ডট জে, জে ডট কে, কে ডট আই হচ্ছে 0। ঠিক আছে, অর্থাৎ আই এর সাথে আই বাদে যে কোনো মাল্টিপ্লাই করলেই হবে 0, জে এর সাথে জে বাদে যে কোনোটা ডট প্রোডাক্ট করলে 0, কে এর সাথে কে বাদে বাকি যে কোনোটা ডট প্রোডাক্ট করলে হবে 0। আর ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে সমজাতীয় ক্রস হচ্ছে 0, আর বিপরীত জাতীয় ক্রসের রেজাল্ট হচ্ছে যেটা ক্রস করবে সেটা বাদে বাকিটা। এইটা আমরা আগামী ক্লাসে দেখব, এটা আজকে দেখানো সম্ভব না, কারণ এখানে কিছু সার্কেলের ব্যবহার দেখাইতে হবে।
সুতরাং এই 2 এর এইটা এবং 3 নাম্বারটা আমরা আগামী ক্লাসে দেখব। তো আপাতত আজকে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বারের যে ডট প্রোডাক্ট দেখানো হয়েছে এই ফর্মুলাটা খেয়াল করব। সমজাতীয় ডট করলে হবে 1, বিপরীত জাতীয় ডট করলে হবে 0। ওকে, আমরা লেফটে যা রেখে আসছি ওইগুলো ওই পর্যন্ত থাকবে, এটা পরবর্তী ক্লাসে দেখব। রিসিপ্রোকাল সেট এটা প্রয়োজন নাই, এইখান থেকে আমাদের প্রশ্ন শুরু। প্রবলেম 1, এই যে ম্যাথমেটিক্যাল প্রবলেম, এইখান থেকে আমাদের প্রবলেম শুরু। দেখেন বলা হচ্ছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস এ অ্যান্ড বি। এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? তো আমরা জানি কোণটা আসলে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল, তাই না? অ্যাঙ্গেল আমরা কিছুক্ষণ আগেই কিন্তু একটা ফর্মুলা দেখলাম, এ ডট বি হচ্ছে এ বি কস থিটা, যেটা এই যে এই ফর্মুলাটা আমরা দেখেছি কিছুক্ষণ আগে। তো এখান থেকে এ ডট বি যদি এ বি কস থিটা হয়, তাহলে কস থিটা সমান এ ডট বি বাই এ বি বের করতে পারি আমরা। থিটা ইকুয়াল কজ ইনভার্স বলতে পারি আমরা। তাহলে আমরা যদি এই 1 নম্বর ইকুয়েশনে মান বসাতে চাই, তাহলে এ ডট বি বের করতে হবে, এ বের করতে হবে, বি বের করতে হবে। এখন আমরা এ ডট বি বের করব। তো এ ভেক্টর হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে এইটা, বি ভেক্টর দেওয়া আছে হলো এইটা। তাহলে আমরা এই ভেক্টর দুটা পাশাপাশি রেখে নিলাম, নিয়ে তার মাঝখানে একটা ডট বসিয়ে নিলাম। এখন ডট বসানোর পরে দেখেন লেফটের 3টে রাইটের 3টে পরস্পরের সাথে গুণ করলে কিন্তু 9টা রেজাল্ট আসবে। অর্থাৎ টোয়াইস আই দিয়ে ডান সাইডের 3টাকে রেজাল্ট পাবো, টোয়াইস জে দিয়ে 3টা এবং মাইনাসের কে দিয়ে 3টা। এখন আমরা কিন্তু এই 9টা রেজাল্টের মধ্যে মাত্র 3টা রেজাল্ট লিখেছি, আর বাকিগুলো লিখি নাই। কেন লিখি নাই সেটা আমরা একটু বলি। যদি আই দিয়ে আমি মাল্টিপ্লাই করি, আই ডট আই হবে আই ডট জে আই ডট কে। আমি একটু আগেই বলেছি সমজাতীয় ডট করলে হবে 1 আর বিপরীত জাতীয় ডট করলে হবে 0। এই জন্য আই ডট জে আই ডট কে এই মানটা আমরা বেরই করি নাই। তাহলে আমরা যেটা বের করব সেটা হলো কি, যতটা মাল্টিপ্লাই করতে বলবে তাদের আই গুলোকে একসাথে মাল্টিপ্লাই করব, যেগুলোকে একসাথে মাল্টিপ্লাই করব, কে গুলোকে একসাথে মাল্টিপ্লাই করব, করে তার যোগ বিয়োগ করে দেব। যেমন লেফটের আই এর কোএফিসিয়েন্ট 2, রাইটে আই এর কোএফিসিয়েন্ট 6। তো 6 এবং 2 মিলে হচ্ছে 12। এই 1 যেটা লিখেছে সেটা 1টা এটা টাইপিং মিস্টেক অ্যাকচুয়ালি। এটা 2 ইনটু 6 ইকুয়াল 12 হওয়ার কথা। রেজাল্ট ঠিক আছে, আবার এই 1 গুলো বাদ হয়ে যাবে। যেমন 12 এর 7 1, 6 এর 7 1 এটা বাদ হয়ে যাবে। আর পরেরটার 1 আবার ঠিক আছে। মানে মূল কথা হচ্ছে এমন, প্রথম ভেক্টরের আয়ের কোএফিসিয়েন্ট দ্বিতীয় ভেক্টরের আয়ের কোএফিসিয়েন্ট গুণ করে যা পাবো সেটা প্রথমে লিখবো আমরা। আবার একইভাবে প্রথম ভেক্টরের জে এর কোএফিসিয়েন্ট এবং দ্বিতীয় ভেক্টরের জে এর কোএফিসিয়েন্ট গুণ করে কত 2 এবং -3 মিলে হচ্ছে -6। তারপরে প্রথম ভেক্টরের কে এর কোএফিসিয়েন্ট -1, দ্বিতীয় ভেক্টরের কে এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2, তাহলে -1 এবং 2 গুণ করলে হচ্ছে -2। ফাইনালি 12 -6 -2 বেসিক্যালি রেজাল্ট হচ্ছে 4। এটাই হচ্ছে এ ডট বি এবং এটা আপনাদের জন্য একেবারেই নতুন। এখন এই গুণফলটা দেখেন বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা? স্যার ওই ওয়ানটা লাগতেছে না, তাই তো? না, 1 দরকার নেই। আপনারা মনে রাখবেন এইভাবে প্রথম ভেক্টরের আই এবং দ্বিতীয় ভেক্টরের আই এর কোএফিসিয়েন্টের গুণফল যা থাকবে ওই গুণফল হবে। যেমন 2 এবং 6 মিলে 12 পেয়েছি, পরটা 2 এবং -3 মিলে -6 পেয়েছি, পরটা -1 এবং 2 মিলে হচ্ছে -2 পেয়েছি। 1 গুলো সব বাদ দিয়ে দিলেও কোনো সমস্যা নেই। তাহলে এইটা হচ্ছে স্যার এ আবার ডট একটু বি। আচ্ছা, আমি একটু পরের প্রশ্ন দেখি তো এই মাল্টিপ্লাইটা ঠিক মতো দেওয়া আছে কিনা, একটা জাস্ট মিনিট। এই যে এইটাতে দেখেন আপনারা, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে প্রথমটায় 4, পরেরটায় 5। 4 এবং 5 মিলে আমরা 20 পেয়েছি প্লাসের। তারপরেরটাতে প্রথমটায় হচ্ছে 5, দ্বিতীয়টায় হচ্ছে 3। 5 এবং 3 মিলিয়ে আমরা 15 পেয়েছি। তারপরেরটায় হচ্ছে -2 এবং 6 মিলে পেয়েছি হচ্ছে -12। তাহলে এখন এই 3টে স্যার নাম্বারকে যোগ বিয়োগ করলে আমরা পেয়েছি 23। হ্যাঁ বলেন। স্যার তাহলে হচ্ছে আমরা ওই যে আই জে কে আসলে এগুলা দ্বারা আমাদেরকে মনে করবো যে এগুলা কোনো দরকার নাই, মানে গুণ এই না, মাল্টিপ্লাই করার সময়, রাইট? হ্যাঁ হ্যাঁ দরকার নেই। আমরা দরকার নাই, আয়ের সাথে আই তাইলে হচ্ছে মাল্টিপ্লাই ঝামেলাটা করে হওয়ার যা জন্য স্যার পেয়েছি। যদি এইটা আমরা ক্লিয়ার না হয় না যে তাহলে আর আমাদের আই জে ঝামেলা হবে কে না। দরকার নাই,
তার মানে আমাদের কোনো হ্যাঁ আমাদের কোনো প্রবলেম নাই, একদম ক্লিয়ার। হ্যাঁ, আমরা লিখার টাইমে আইজে কে সিরিয়ালে লিখবো, গুণ করার টাইমে সিরিয়ালে গুণ করবো, কিন্তু আইজে কে বাদ দিয়ে গুণ করবো, হ্যাঁ মানে ওইটা ধর ওইটার সাথে কোনো ইয়ে নাই, ইস্যু নাই, ওটা বাদ। কোনো সম্পর্ক নেই, না না না। ঠিক আছে, তাহলে এই যে আমরা পেয়েছি 23, তাহলে আমরা এই প্রশ্নটাই দেখি, একই কোশ্চেন, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস এ এন্ড বি। তো এ পেয়েছি, বি পেয়েছি, তার ডট প্রোডাক্ট করে নিলাম। এবার এ ভেক্টর যদি হয় এইটা, তাহলে এর মান বের করলে কি পাবো, √4² প্লাস 5² প্লাস -2 হোল স্কয়ার। দেখেন আমরা এখানে সেটাই লিখেছি, 4² প্লাস 5² প্লাস -2 হোল স্কয়ার। দেন আমরা 16 প্লাস 25 প্লাস 4 ইকুয়াল √45 পেয়েছি। আবার বি যদি হয় এমন 5i প্লাস 3j প্লাস 6k, তাহলে √ওভার করলে কত হবে, 5² প্লাস 3² প্লাস 6²। তাহলে 5² প্লাস 3² প্লাস 6² মিলে কত পাচ্ছি, 25 প্লাস 9 প্লাস 36 ইকুয়াল √70। তাহলে এ এবং বি, আচ্ছা এই যে ম্যাগনিটিউড অফ এ, তাকে কিন্তু আমি নর্মালি সিম্পল এ লিখতে পারি, এটা আগেই বলেছি। এরপরে ম্যাগনিটিউড অফ বি কে সিম্পল বি লিখতে পারি, এটাও আগেই বলেছি আমরা। তাহলে এ বি এবং এ ডট বি, এই ভ্যালুগুলো 1 নম্বর ইকুয়েশনে বসাবো। 1 নম্বর ইকুয়েশনে বসালে পাচ্ছি কি, থিটা ইকুয়াল কজ ইনভার্স, উপরে হচ্ছে এ ডট বি এর ভ্যালু, নিচে এ এবং বি। এই অংশটা যদি আমরা ক্যালকুলেটরে প্রেস করি, কজ ইনভার্স দিয়ে এই অংশটা দিয়ে আমরা যদি ইকুয়াল দিই, যা পাবো সেটাই হচ্ছে তার ফাইনাল রেজাল্ট। এখানে মানটা আর বের করে দেখানো হয় নাই, এটিকে যা সিম্পলিফাই করে দেখানো হয়েছে। তো এই অ্যাঙ্গেল বের করার প্রশ্ন পরীক্ষায় থাকে, দুটা ভেক্টর দেওয়া থাকে, সেই দুটা ভেক্টর থেকে অ্যাঙ্গেল কত হবে সেটা বের করতে বলা হয়। তো আপনারা দেখেন এখানকার কোশ্চেন 1 2 3 তিনটাই সেম কোশ্চেন। হ্যাঁ, জি বুঝতে স্যার, কারো যদি সমস্যা থাকলে ক্যালকুলেটর বলতে না পারেন। থাকলে, স্যার ক্যালকুলেটর লাস্ট যদি না লাইনটা থাকে একটু তাহলে রিপিট করুন। ওইটা কি রেজাল্টটা এই পর্যন্ত লিখলে হবে? এটা স্যার চেষ্টা যখন করবেন অ্যান্সার রেজাল্টটা লিখছে তার কমপ্লিট মানে লেখার। এখানেই শেষ। হ্যাঁ, রেজাল্টটা চেষ্টা করবেন কমপ্লিট করে লেখার, যদি ক্যালকুলেটর না থাকে তাহলে তার কিছু করার নেই। চেষ্টা স্যার করবেন তাহলে আপনি যেন যখন অ্যান্সার লিখছেন স্যার ক্যালকুলেটর আমরা ওই প্রেস করে পর্যন্ত লিখেন। লিখি স্যার, নাহলে ঝামেলা বাজে যাবে স্যার আবার। আচ্ছা ঠিক বুঝছেন? আছে, লিখেন, সমস্যা নেই। ওকে ওকে, নাহলে আবার থ্যাংক ইউ। নাহলে আবার সবাই গোলায় ফেলবে স্যার, বুঝছেন, ওইখানেই থাক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এরপর প্রবলেম 3 দেখেন, বলা আছে ফাইন্ড দ্য ডট প্রোডাক্ট অফ ভেক্টরস 4 5 1 3 -2 5, ওই একই কোশ্চিন, অ্যান্ড অলসো ফাইন্ড দ্য অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল বের করতে গেলে তো আমার ডট প্রোডাক্ট করতেই হবে। তো আগের প্রশ্নে আমি যা যা করেছি এখানেও সেম কাজ করব, বাট এখানে অ্যান্সারটা দুই জায়গায় লিখবো। সেটা কি কি, একটা হচ্ছে ডট প্রোডাক্ট যখন বের করব তখন আমরা একবার অ্যান্সার করে দেবো, এই যে এটা একটা অ্যান্সার। আর একটা ফাইনালি অ্যাঙ্গেল যখন বের করবো তখন আমরা একটা অ্যান্সার পাবো, এই যে একটা অ্যান্সার, এই যে এ ডট বি ইকুয়াল 7 এবং থিটা ইকুয়াল এটা। এখন এই যে 4 5 1, এটাকে আমরা আসলে ভেক্টর হিসেবে কিভাবে চিন্তা করি। আপনারা তো জানেন যে ভেক্টর হচ্ছে 3 ডাইমেনশন স্পেসের উপরে ডিফাইন করে, যার একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, এক্স ওয়াই জেড। তো যেমন 4i প্লাস 5j প্লাস কে, এই টাইপের ভেক্টর আমরা কিছুক্ষণ আগেও দেখেছি। এই ভেক্টরকে আই জে কে গুলোকে যদি তুলে দিই আমরা, তো কি কি থাকে, 4 থাকে, 5 থাকে আর 1 থাকে। এই 4 5 1 এটাকে কমা আকারে লিখলে আমরা যা পাবো সেটাকেও আমরা একটা ভেক্টর বলতে পারি। তো এই প্রশ্নে 4 5 1 কে আমরা আগেই বলে নেব, লেট এ ইকুয়াল 4 এর সাথে i, 5 এর সাথে j, 1 এর সাথে k নিয়ে যোগ করে দেব। আবার বি ভেক্টরে 3i, 3 এর সাথে i, -2 এর সাথে j এবং 5 এর সাথে k, দ্যাট মিন্স 3i - 2j প্লাস 5k। এ পেয়েছি, বি পেয়েছি, আমরা ডট করেছি। ডট করলে কি হবে, দুটারই i এর কোএফিসিয়েন্টের গুণফল, j এর কোএফিসিয়েন্টের গুণফল, k এর কোএফিসিয়েন্টের গুণফল, গুণফল করে আমরা পেয়েছি 7। এরপরে এ ভেক্টরের মান তাহলে কি 4² প্লাস 5² প্লাস 1² দিয়ে তার রুট ওভার করে পেয়েছি 42। আবার বি ভেক্টরের মান 3² প্লাস -2 হোল স্কয়ার প্লাস 5² দেন রুট ওভার করে পেয়েছি 38। এরপরে আমরা জানি এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা ইকুয়াল এটা, আর থিটা ইকুয়াল কজ ইনভার্স। তাহলে এ ডট বি এর মান দিলাম, এ দিলাম, বি দিলাম, দিয়ে আমরা আগের মতো করে অ্যান্সার দিয়ে দিলাম। এই টাইপের প্রশ্ন আসলে পারবেন তো নাকি? ইনশাআল্লাহ স্যার। জি স্যার, ইনশাআল্লাহ।
পারা উচিত। আর আপনাদের আপনাদের মিড টার্মে কি করলেন বুঝলাম না, আপনার পরীক্ষা তো আরো ভালো হওয়ার কথা। আর যে যা আমার পাইছিলেন নাম্বার তো আরো ভালো হওয়ার কথা ছিল। হ্যাঁ, কোশ্চেন সবই কমন পড়ছে, কিন্তু স্যার আমার কাছে আর কি, অন্যদের কাছে কি মনে হয়েছে জানি না, কোশ্চেনটা স্যার বড় হয়ে গেছে, এই টাইমের ভিতরে এটা আসলে দেওয়াটা একটু কঠিন হয়ে যায়। কোশ্চেন কমন জি পড়ছে স্যার, না ভালো, না না না, আমাদের সাথে আমরা অ্যান্সার গুলো অনেক বড় বড় হয়ে গেছে। অ্যান্সার বড় বড় না, আপনাদের প্র্যাকটিসটা কম ছিল। এর মধ্যেও কিন্তু অনেকে ভালো করেছে, দুই একজন আছে ভালো করেছে। তো আমি যেটা চেয়েছিলাম যে আমি ওই দু একজন ভালো, এটাতে আমি আসলে বিশ্বাসী না। আমি কালেকটিভলি চিন্তা করি যে একটা ক্লাসে দুইজন স্টুডেন্ট 30-এ 30 পেয়েছে আর বাকি সব 15 নিচে পেয়েছে, ওটা আসলে ভালো না। কিন্তু কেউ 30 পায় নাই, কেউ 25 প্লাস পায় নাই, বাট ম্যাক্সিমাম নাম্বার 15 থেকে 25-এর মধ্যে, এটা ভালো। দুইজন ভালো হওয়ার চাইতে কালেকটিভলি একটা নর্মাল মোডে যাওয়া, এটা কিন্তু ভালো। তো আপনাদের নাম্বার যেগুলো দেখলাম, অ্যাভারেজ নাম্বার আসলে বলবো না, অনেকের নাম্বারই খারাপ হয়েছে। আপনারা ক্লাস করেছেন যারা, তাদের রেজাল্ট আরো ভালো হওয়া উচিত ছিল। এবং ম্যাট্রিক্স কোর্সটা তো তুলনামূলক সহজ, প্রত্যেকটা স্টুডেন্টই রেজাল্টটা ম্যাট্রিক্সে দিবেন ভালো করে। রেজাল্ট তো আপনাদের রেজাল্ট বলি নাই না? না স্যার, একটু শেয়ার করে দিন তাহলে। আচ্ছা, আমার এখানে তো রেজাল্ট এই মুহূর্তে নেই, এটা অফিসে আছে। হ্যাঁ, আচ্ছা শুক্রবারে নিয়ে নিন, সমস্যা নেই। আর যদি আমার সুযোগ থাকে আমি কালকে গুগল ক্লাসরুমে দিয়ে দিব। এটা অফিসে আছে, হ্যাঁ, যার জন্য এখন দিতে পারছি না আমি। তো যেটা বলছিলাম যে আপনাদের মিড টার্মের কিন্তু প্রস্তুতিটা ভালো ছিল না। প্রশ্ন কমন ছিল, কিন্তু অ্যান্সার গুলো করতে গিয়ে আপনারা আসলে তাল মিলাইতে পারেন নাই। যারা ভালো মতো প্র্যাকটিস করে তারা অ্যাজ ইউজুয়াল লিখে গেছে, আর যাদের প্র্যাকটিস কম তাদের চিন্তা করে লিখতে গিয়ে আপনারা সময়টা কভার করতে পারেন নাই। তো আমি এক্সপেক্ট করবো যে ফাইনালি আপনারা এই সময়টা এইভাবে নষ্ট না করে, আর ফাইনালি তো আমাদের সময়ও কম থাকবে, কারণ সামনে কোরবানি ঈদের সময় আসতেছে। সো পরীক্ষা তো অ্যাজ ইউজুয়াল টাইমে হয়তো একটু আগেও হয়ে যেতে পারে, আমি জানি না ডেট হয়েছে কিনা। তো এর স্যার মধ্যে আমাদের প্রতিটা একজন ক্লাসে ম্যাম যা বললো, স্যার একজন ম্যাম বললো হ্যাঁ, 19 তারিখ থেকে নাকি এক্সাম শুরু হবে। আগামী মাসের হ্যাঁ জি স্যার, হতে পারে সেটা। পসিবল আছে আর কি, এটা একটা সিদ্ধান্ত হুম, এরকম একটা হোক। এমনই টাইমে হয় সাধারণত। 18, 19 বা 22 এমন এর মধ্যেই পড়ে। এর মধ্যেই পড়ে, হয়তো কোনো একটা ফ্রাইডে বা থার্সডে দেখে সেটা টাইমটা তারা সিলেক্ট করবে। তো যাই হোক, যতটুকু টাইম আছে প্রতিদিনের পড়াটা আমরা প্রতিদিনে একটু ক্লাসে কভার করে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যার জন্য আপনাদের একটু মনোযোগ দেওয়া লাগে ভালো মতো। খুব কঠিন কিছু পড়ানো হচ্ছে না আপনাদের, যা পড়াচ্ছে খুব সিম্পল জিনিস, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখা লাগবে, এই হচ্ছে কথা। আচ্ছা, তাহলে আমরা ডট প্রোডাক্ট দিয়ে অ্যাঙ্গেল বের করার প্রশ্নটা দেখলাম। এরপরে এগুলো প্রয়োজন নাই, যা যা পড়াচ্ছে শুধু সেই প্রশ্নগুলো পড়বেন, সব পড়তে হবে না। আচ্ছা, এই যে প্রবলেম 4, এটা দেখি আমরা। ফাইন্ড এ ইউনিট ভেক্টর প্যারালাল টু দা রেজাল্টেন্ট অফ দ্য ভেক্টরস ইউ অ্যান্ড ভি। বলেছে যে একটা ইউনিট ভেক্টর বের করতে হবে, যে ইউনিট ভেক্টরটা কি ইউ এবং ভি ভেক্টরের যে রেজাল্টেন্ট তার প্যারালাল ভেক্টর হবে। তো প্যারালাল কথাটার এখানে আসলে তেমন কোনো অর্থ নেই, এখানে রেজাল্টেন্ট কথাটার অর্থ আছে। রেজাল্টেন্ট মানে হচ্ছে যোগফল, অর্থাৎ ইউ এবং ভি ভেক্টর দুটার রেজাল্টেন্ট করে যা হবে তার ইউনিট ভেক্টর বের করো, এটা হচ্ছে প্রশ্ন। তো রেজাল্টেন্ট মানে যোগফল, ইউ এবং ভি যদি আমরা যোগ করি তাহলে তার রেজাল্ট পাবো হচ্ছে এমন। যোগফলটা কিভাবে? সমজাতীয়ের সাথে সবসময় যোগ হবে, বিয়োগ হবে। তো আই এর সাথে আই যোগ করবো, জে এর সাথে জে, কে এর সাথে কে যোগ করে পেয়েছি 3i + 6j - 2k। এখন এইটা একটা ভেক্টর ইউ প্লাস ভি, এই ভেক্টরের ইউনিট ভেক্টর। আমরা ইউনিটের ডেফিনেশন কি পড়েছি? কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে যা পাবো সেটাই হচ্ছে ইউনিট। তাহলে ইউ প্লাস ভি যদি একটা ভেক্টর হয়ে থাকে, তাহলে এর মান বের করার কৌশলটা আমরা জানি। কিন্তু এখন 3² + 6² + -2² দিয়ে রুট ওভার দেন ইকুয়াল হচ্ছে 7। তাহলে ইউ প্লাস ভি আমরা দেখেছি এবং তার মান দেখেছি 7। তো দুটাকে ভাগ করে দিয়ে যা পাবো এটাই হলো রেজাল্ট। এখন সেপারেট করবো কি 3/7, 6/7, -2/7 আকারে। এই হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টরের ইউনিট ভেক্টর। ঠিক আছে,
এখন 5 নম্বর কোশ্চেনটা দেখি আমি, এই সেম টাইপের কোশ্চেনগুলো আমি শেষ করে দিচ্ছি আজকেই। 5 নম্বর বলছে কি এ বি সি তিনটা ভেক্টর দেওয়া আছে, ফাইন্ড এ ইউনিট ভেক্টর প্যারালাল টু 3a - 2b + 4c। আগেরটা বলেছিল কি প্যারালাল টু রেজাল্টেন্ট অফ ইউ এন্ড ভি, তার মানে ইউ এবং ভি কে যোগ করতে বলেছে। আর এখানে হচ্ছে প্যারালাল টু ভেক্টরটা দেওয়া আছে কি, সেটা এ কে 3 দিয়ে গুণ করতে হবে, বি কে 2 দিয়ে গুণ করতে হবে, সি কে 4 দিয়ে গুণ করতে হবে, করে এই প্লাস মাইনাস ফর্মে লিখতে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এইভাবে, গিভেন এ বি সি লেট ইউনিট ভেক্টরটা হচ্ছে আমরা সেই ভেক্টর বলতেছি ডি ডি ইকুয়াল 3a - 2b + 4c। তাহলে 3 দিয়ে a কে গুণ করলাম, 2 দিয়ে b কে গুণ করলাম, 4 দিয়ে c কে গুণ করলাম। তো এই গুণগুলো কিভাবে হবে, 3 দিয়ে গুণ করলে 9i - 3j - 12k, -2 দিয়ে গুণ করলে প্লাসের 4i মাইনাসের 8j প্লাসের 6k, 4 দিয়ে গুণ করলে 4i + 8j - 4k। এখন এখানে যেখানে যেখানে i আছে সবগুলো এক জায়গায় যোগ বিয়োগ করি, যেখানে j আছে সবগুলো এক জায়গায় যোগ বিয়োগ করি, যেখানে k আছে সবগুলো এক জায়গায় যোগ বিয়োগ করি, করে পেয়েছি 17i - 3j - 10k। এইটা একটা কমপ্লিট ভেক্টর। এই ভেক্টরের ইউনিট ভেক্টর বের করতে বলছে, তাহলে সেই ভেক্টরটার মান বের করতে হবে। মান কি হবে, 17 স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার প্লাস -10 হোল স্কোয়ার দেন √398। তাহলে ডি কে তার মান দিয়ে ভাগ করে যা পেয়েছি এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের রেজাল্ট, যে ইউনিট ভেক্টর প্যারালাল টু 3a - 2b + 4c। তাহলে প্রবলেম 1 2 3 4 5 5টা প্রবলেম আমরা দেখলাম। এই 5টা প্রবলেম আপনারা দেখে আগামী ক্লাসে আসবেন। আমরা আগামী ক্লাসে প্রবলেম 6 থেকে শুরু করব। এই ক্রস প্রোডাক্টের ডেফিনেশন পড়ব, প্লাস প্রবলেম 6 7 যা আছে এগুলো শেষ করে আমরা লেকচার পরবর্তীটা শুরু করব, লেকচার 17 শুরু করব। তো লেকচার 17 শুরু করতে গেলে এই চ্যাপ্টারে যে বেসিক ডিসকাশন ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট খুব খুব ইম্পর্টেন্ট পরবর্তী চ্যাপ্টারের জন্য। তো আজকের ক্লাসে আমরা শুধু ডট শিখলাম, আগামী ফ্রাইডে ক্লাসে ক্রস শিখে দেন আমরা 2 নম্বর অর্থাৎ পরবর্তী যে শীট আমাদের দেওয়া আছে সেই শীটে আমরা যাব। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আদারওয়াইজ যারা অ্যাটেন্ডেন্স দিয়েছেন তারা লিভ নিতে পারেন, আর বাকি থাকলে অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। আর বরাবরের মতো 2 জন শেয়ার আপনারা এটার স্ক্রিনশট নিয়ে আমাকে একটু পাঠিয়ে দিন। সেকশন সি এবং সেকশন ডি দুটো আলাদা করে আমাকে একটু পাঠিয়ে দিন। আচ্ছা, ওই যে সেকশন শেয়ার কেউ একজন হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমাকে একটু দিবেন, আমি তো অসুস্থ। আপনারা তো জানেন, আমাকে একটু কাইন্ডলি হচ্ছে কেউ হেল্প করে আমাকে একটু দেন, হ্যাঁ? ঠিক আছে? বা হচ্ছে আপনার আচ্ছা, সেকশন আপনাদের আপনাদের কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমি লিভ নিব। হ্যাঁ, আগামী ক্লাসে কথা হবে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।